তাহলে এখন দেখো ভাইয়া আমাদের প্রশ্নে কি বলছে, 141 নম্বর প্রশ্নে কি বলছে, একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত। দেখো এই যে আমাদের যে পরমাণুর মধ্যে যে মৌলিক কণিকাগুলো থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা মৌলিক কণিকা থাকে। এর মধ্যে ইলেকট্রন, এই ইলেকট্রনের মৌলিক কণিকার ভর কত ভাইয়া, এই সবগুলো আমরা এখানে লেখার চেষ্টা করি। এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের হইতেছে 9.11 ইন্টু 10⁻⁻²8 গ্রাম। এটাকে আবার যদি কেজিতে যদি নেই, 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, অর্থাৎ এটাকে 1000 দিয়ে ভাগ করলেই তো কেজিতে চলে আসবে, তাই না? আচ্ছা, এরপরে প্রোটন, প্রোটনের ভর কত ভাইয়া, 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, তাই তো? আচ্ছা, এরপর যদি নিউট্রন যদি বলি, 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো আমার এ প্রশ্নে কি বলছে, আমার প্রশ্ন বলছে হইতেছে একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত। তাহলে 9.11, এই দুইটা থেকে যে কোনো একটা কোথায় আছে দেখো, 1.67 10⁻⁻24 গ্রাম, এটা কোনটা, এটা হচ্ছে প্রোটনের। এবারে 1.675 10⁻⁻24 গ্রাম, এটা নিউট্রনের। আর এই যে 24, না এটা তো হবে না, ঘ নম্বরটা কিন্তু হবে না, 28 হলে হবে। 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, হ্যাঁ দেখো ঘ নম্বরে কিন্তু দেখো ইলেকট্রনের ভরটা কিন্তু দেওয়া আছে, তাহলে আনসার হবে ঘ নম্বরটা। এর পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, পটাশিয়ামের ল্যাটিন নাম কি। এই যে পটাশিয়ামকে কী দিয়ে প্রকাশ করা হয়, পটাশিয়ামকে প্রকাশ করা হয় কে দিয়ে। পটাশিয়ামকে কী দিয়ে প্রকাশ করা হয়, পটাশিয়ামকে প্রকাশ করা হয় কে দিয়ে। এবং কে মানে কি, কে মানে হইতেছে ক্যালিয়াম। এটা কোথা থেকে আসছে, ক্যালিয়াম থেকে আসছে। আর প্লাম্বাম মানে কি ভাই, এই প্লাম্বামটা কিসের, এটা হইতেছে লেড, পিবি দিয়ে প্রকাশ করা হয় লেড। আর স্টানাম মানে কি ভাইয়া, স্টানাম মানে হইতেছে টিন, তাই না, টিন। এবার নেট্রিয়াম মানে কি, এই যে সোডিয়াম, আমরা এনে যে বলি এটা। আর আরেকটা আছে এই যে এসবি, এসবি আমরা বলি, তাই না, এই এসবি মানে কি অ্যান্টিমনি, তাই না, এটা একটু মনে রাখবো। আচ্ছা, তাহলে আনসার কোনটা হবে এখানে, পটাশিয়ামের ল্যাটিন নাম কি, ক্যালিয়াম থেকে কে আসছে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, কোন অরবিটালে শক্তি অপেক্ষাকৃত কম। দেখো ভাইয়া এই যে আমাদের যে শক্তি রিলেটেড আমাদের কিন্তু দুইটা নিয়ম আছে। কি কি নিয়ম, একটা নিয়ম হইতেছে শক্তি নিয়ে কিন্তু আমাদের দুইটা নিয়ম আছে। তো কি কি নিয়ম আছে দেখো, যাদের n+l এর মান কম তাদের কি শক্তি কম। আর আরেকটা যদি হয়, যদি n+l এর মান যদি সমান হয়, n+l মান যদি সমান হয় তাহলে এক্ষেত্রে যার n মান কম তার শক্তি কম। তাহলে তোমাদের কয়টা শর্ত, দুইটা নিয়ম আছে। একটা হইতেছে যার n+l এর মান কম সে তার শক্তি কম। আর আরেকটা নিয়ম কি, যদি মনে করো যে দুইটারই কি হইলো n+l এর মান সমান হয়ে গেল, তো এক্ষেত্রে যার n এর মান কম হবে তার কি হবে, তার শক্তিটা হবে কম, তার শক্তিটা কি হবে, তার শক্তিটা হবে কম। আচ্ছা, তাহলে এখানে দেখো ভাইয়া এই যে 3D, এই 3Dতে দেখো তার n হইতেছে কত 3, l হইতেছে কত 2, তাহলে n+l এর মান কত, n+l এর মান হইতেছে 5। সেমভাবে এই যে 4P ক্ষেত্রে, 4P ক্ষেত্রে n সমান হইতেছে 4, পির মান কত, সরি l এর মান কত, l হইতেছে 1, তাহলে যোগ করলে কত হবে, যোগ করলে হবে 5। আর আবার 5s এর ক্ষেত্রে n সমান হইতেছে 5, l সমান হইতেছে 0, তাহলে যোগ করলে কত হবে 5। 4f এর ক্ষেত্রে, 4f এর ক্ষেত্রে n এর মান হইতেছে 4, l সমান হইতেছে 3, যোগ করলে হবে 7। তাইলে সবচেয়ে বেশি n+l এর মান কার, এই যে 4f এর, তাহলে সবচেয়ে শক্তি বেশি হইতেছে এইটা, সবচেয়ে শক্তি বেশি হইতেছে 4f এর, তাই না। তো আমাকে তো এটা বলে নাই, এর কারণে এটা বাদ যাবে। কিন্তু দেখো এই যে 3D 4P 5s এর ক্ষেত্রে দেখো এটাখানেও n+l এর মান 5 আছে, 5,
এখানেও n প্লাস এল এর মান 5, এখানেও n প্লাস এল এর মান 5। তাইলে এখানে কার শক্তি সবচেয়ে কম? আমি কি বলছি বা 2 নম্বর রুলে কি বলছি দেখো, n প্লাস এল এর মান যদি সমান হয়, এক্ষেত্রে যার n এর মান কম তার কি হবে? শক্তি কম হবে। তো সবচেয়ে শক্তি কম কার? এই যে 3D, n এর মান কার কম? 3, তাই না? এই 3 কি n এর মান সবচেয়ে কম না? তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ক নম্বরটা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ওগুলো অনেক সময় আসে। এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, n শেলে ইলেকট্রনের কৌণিক ভর কত? শেল মানে কি ভাইয়া? কক্ষপথ, তাই না? শেল মানে কি? কক্ষপথ। তো এক্ষেত্রে দেখো, যদি আমাদের যদি n এর মান যদি 1 হয়, মানে প্রথম শক্তি স্তর, একে আমরা কে শেলও বলতে পারি। n সমান 2, এটাকে আমরা বলতে পারি এল শেল। n সমান 3, এটাকে আমরা বলতে পারি এম শেল। n সমান 4, এটাকে আমরা বলতে পারি n শেল, তাই না? তাহলে n শেলের জন্য n এর মান কত? 4। তো এখন এই যে কৌণিক ভরবেগ, এটার সূত্র কি? mvr ইজ ইকুয়াল টু nh/2π, এটা, তাই না? এখন দেখো n শেলের জন্য n এর মান কত? 4, তাহলে 4 ইন্টু h/2π। এখন আমি কি করতে পারি? আমি এখন এই 2 দিয়ে এটাকে ভাগ করতে পারি। তো এখানে সময় কি লিখতে পারি? 2h/π। তাহলে দেখো 2h/π কোথায় আছে? আচ্ছা, পরবর্তীতে দেখি, পরবর্তী অপশনে কি দেওয়া আছে দেখো, এই যে ঘ নম্বরে কিন্তু দেখা আছে 2h/π। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, অ্যালুমিনিয়াম 3+ প্রোটন সংখ্যা কত? দেখো ভাইয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, এই যে অ্যালুমিনিয়াম 3+, তার আমি যদি বলি প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা কিন্তু 13টাই, কারণ 13 কি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা, তো সেটাই কি তার প্রোটন সংখ্যা। কিন্তু যদি ইলেকট্রন যদি বলি, ইলেকট্রন দেখো সে কিন্তু 3টা দান করছে, কারণে 3+ হয়েছে। তাহলে তার প্রথমে ছিল 13টা ইলেকট্রন, এখান থেকে 3টা দান করছে, তাহলে তার ইলেকট্রন কয়টা হবে? 10টা হবে। তো এখানে কি বলছে, অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত? অনেকে ভালো করে প্রশ্ন না পড়ে 10 দেখাই দিবে। 10 কিন্তু ইলেকট্রন সংখ্যা, আমাকে কি বলছে? আমাকে বলছে প্রোটন সংখ্যা, তাহলে কোনটা হবে? 13ই হবে। আর 27 কি তার ভর সংখ্যা, তার কি ভর সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 146-এ কী বলছে, 56 ভর এবং 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আয়রন, আবার 2টা ইলেকট্রন দান করে 2+ হয়েছে সংকেতটিতে, তার ভর সংখ্যা কত? এই যে দেখো, এই যে এটা কি, এই যে 56, এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে তার ভর সংখ্যা, তার ভর সংখ্যা বুঝাইতেছে। আর এই যে 26, এটা দিয়ে কি বুঝাইতেছে? এটা দিয়ে বুঝাইতেছে হইতেছে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর এই যে এখান থেকে এটা কি তার চার্জ, তাই না? কতটা ইলেকট্রন দান করছে, কতটা ইলেকট্রন গ্রহণ করছে, সেটা বোঝা যায়। তাহলে ভর সংখ্যা 56, তো 56 ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা 26, দেখো এই যে তার প্রোটন সংখ্যা কত? 26, তাহলে প্রথমে তার ইলেকট্রন সংখ্যা ছিল 26, এখান থেকে 2টা দান করে ফেলছে, তাহলে 2টা দান করলে কতটা ইলেকট্রন থাকে? 24টা ইলেকট্রন থাকে, এখানে 26 বলছে, তাহলে 2 নম্বর অপশন কিন্তু ভুল। নিউট্রন সংখ্যা 30, দেখো নিউট্রন সংখ্যা 30 কীভাবে হয়? তার নিউট্রন সংখ্যা ভর সংখ্যা সমান কত? ভর সংখ্যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, তাই না? তো এ সমান কি? P+n। পি মানে কি ভাইয়া? পি মানে হচ্ছে প্রোটন সংখ্যা। আর আচ্ছা, একটু এদিকে সরিয়ে লিখি, এ ইজ ইকুয়াল টু আমরা P+n বলতে পারি। এখানে পি হইতেছে প্রোটন সংখ্যা, এন হইতেছে নিউট্রন সংখ্যা। তো এক্ষেত্রে দেখো, আমি যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, আমাকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে, অর্থাৎ আমাকে 56 থেকে 26 বাদ দিতে হবে, 56 বিয়োগ 26 করতে হবে, বিয়োগ 26 করতে হবে। তাহলে আনসার কত থাকে? 30 থাকে। তাহলে আমার 3 নম্বর অপশনটা কিন্তু সঠিক। তাহলে 1 আর 3 কী হবে? আনসার হবে। দেখো 147-এ কী বলছে, নিচের কোনটি প্লাঙ্ক ধ্রুবকের মান? দেখো প্লাঙ্ক ধ্রুবকের মান দেখো, এই যে আমাদের যে বোর পরমাণু মডেলে কৌণিক ভরবেগ নিয়ে যে আমরা যে পড়াশোনা করি, mvr ইজ ইকুয়াল টু nh/2π, এখানে এই যে এইচ আছে না,
এই যে এইচটা হইতেছে প্লাঙ্ক ধ্রুবক, ঠিক আছে। তো এই যে এইচের একটা নির্দিষ্ট মান আছে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, ঠিক আছে। তার প্লাঙ্ক ধ্রুবকের মান কত ভাইয়া? 6.6, এই যেটা ঘ নম্বরটা আনসার। তাইলে এই যে এটা কি, এটা হইতেছে আমাকে ইলেকট্রনের ভর কেজিতে, ইলেকট্রনের ভর কিসে? কেজিতে দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো 148 কি বলছে, x2 এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? দেখো এক্স একটা মৌল, এক্স একটা মৌল, তার ভর সংখ্যা হইতেছে কত? 16। এখন ভাইয়া এই যে কোন মৌলের ভর সংখ্যা 16? অক্সিজেন। অক্সিজেনের ভর সংখ্যা কত? 16। তাহলে এটা কি, তাহলে এক্স মৌলটা কি ভাইয়া? এক্স মৌলটা হইতেছে অক্সিজেন। তাহলে দেখো x2 মানে কি, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে দেখো O2-, এটা ইলেকট্রন বিন্যাস কীভাবে হবে? 1s2 2s2 2p4 ছিল, এটা তো 4 ছিল, সে যখন দেখো, আচ্ছা আচ্ছা একটু সেকেন্ড, এটা মনে হইতেছে, আমি তোমাদের ভালো করে বুঝাই, এটা মনে করো যে শুধু অক্সিজেনের, এটা হইতেছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস, কারণ 8টা থাকে। আর যখন সে কি হয়ে গেল O2-, তখন কি হবে? 1s2 2s2 2p6 হয়ে যাবে। বোঝা গেল দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2p6 হয়ে গেছে। তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস নিজে কোনটা হবে? 1s2 2s2 2p6, দেখো ক নম্বরে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 10 এবং নিউট্রন সংখ্যা 12টি আছে? দেখো এই যে সোডিয়াম যে দেওয়া আছে, আমাদের যে এখানে সোডিয়াম যে দেওয়া আছে, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত ভাই? 11টা। সে একটা দান করে কি হয়ে গেল, তার ইলেকট্রন কয়টা হয়ে গেল? 10টা হয়ে গেছে। তো নিউট্রন সংখ্যা দেখি, নিউট্রন সংখ্যা, তাহলে আমাকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। 23 - 11 কত থাকে? 12 থাকে। দেখো প্রথম অপশনে কিন্তু হয়ে গেছে, ইলেকট্রন সংখ্যা 10টা আর নিউট্রন সংখ্যা কয়টা? 12টা। এটা আমাকে এই যে প্রথম অপশনে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, এক্স একটি মৌল, একটি পরমাণুর ভর এত দেওয়া আছে, তাহলে এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে দেখো এই যে আপেক্ষিক যে পারমাণবিক ভর নির্ণয়, আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি বলতে পারি? সমান বলতে পারি একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এরকমটা ছিল না? এখন দেখো আপেক্ষিক পারমাণবিক ভর, এখন একটি পরমাণুর ভর কত দেওয়া আছে? এক্স মৌলের একটি পরমাণুর ভর কত দেওয়া আছে? দেওয়া আছে যে 3.985 ইন্টু 10⁻⁻23। আবার কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ মান কত ভাইয়া? এটা আমাদের মনে রাখতে হবে, লাল কালি দিয়ে লিখে রাখি, এটা একটু মনে রাখবা। 1.66 ইন্টু 10⁻⁻24, ঠিক আছে। এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ মান কত? এটা। তো এটা তোমার ক্যালকুলেটর যখন করবা তখন দেখবা যে এটা 24 মান আসবে, 24 মান আসবে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে ভাইয়া? 24 হবে। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নে যাই, কোন মৌলের আকার ছোট? কোন মৌলের আকার ছোট? তাহলে দেখো এই যে সিলিকন, দেখো এই যে সিলিকন আছে না, এই সিলিকনের কি, সিলিকনের তোমার কত, পর্যায় কত? পর্যায় হইতেছে 3, তার গ্রুপ হইতেছে কত? গ্রুপ হইতেছে 14। আর অ্যালুমিনিয়ামের দেখো, অ্যালুমিনিয়ামের পর্যায় কত? পর্যায় হইতেছে 3,
গ্রুপ হইতেছে কত? গ্রুপ হইতেছে 13। এগুলো পর্যায় সারণী থেকে একটু মনে রাখতে হবে। এরপরে যে অক্সিজেন, এই অক্সিজেনের কি ভাইয়া, তার র কত? তার র হইতেছে 2 আর গ্রুপ হইতেছে 16। আবার এই যে কার্বন আছে, এই যে কার্বনের র কত? পর্যায় কত? পর্যায় হইতেছে 2, গ্রুপ হইতেছে 14। এখন এই যে আকারের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি হইতেছে একই পর্যায়ের বাম হতে ডানে গেলে আকারটা কমে, আবার একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে আকারটা বাড়ে। তো যেহেতু দেখো এটা প্রথমে 2 পর্যায়, এগুলা 3 পর্যায়, তার মানে কি উপর থেকে নিচে এগুলা না, তো এগুলার কি, এগুলা কিন্তু বাদ যাবে। এগুলার আকার কি, এই দুইটার তুলনায় এদের আকারটা বড়, তাইলে এটা আর এই যে এটা, এগুলো পর্যায় 3, মানে কি 2-এর চাইতে পরের না, তাহলে এটা এগুলা কি আকারটা বড়, তাই কারণে এই দুইটা হবে বাদ। এখন এই দুইটার মধ্যে কার আকার ছোট? দেখো এটা দুইটাই কি 2 নম্বর পর্যায়ে, তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকারটা কমে। তো দেখো এটা 16 নম্বর গ্রুপ আর এটাতে 14 নম্বর গ্রুপ, এটাতে 16 নম্বর গ্রুপ, তাহলে সবচেয়ে ডানে কোনটা আছে? এই যে এটা না, 16 নম্বর গ্রুপটা না, 14-এর পরে তো 15, 16, তাহলে 16 এটা কি ডানে আছে, তাহলে সবচেয়ে ছোটো কোনটা হবে? সবচেয়ে ছোটো হবে এটা, তাহলে এটাও বাদ। আনসার কোনটা হবে? গ নম্বরটা। কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান বেশি? যার পারমাণবিক ব্যাসার্ধ কম তার কি হবে? আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে। তাহলে আমরা দেখি অপশনগুলো দেখি। দেখো এই যে নাইট্রোজেন দেওয়া আছে এখানে, নাইট্রোজেন, এই নাইট্রোজেনের ক্ষেত্রে তার পর্যায় কত ভাইয়া? পর্যায় হইতেছে 2 আর গ্রুপ কত ভাইয়া? গ্রুপ হইতেছে 15। আর এই যে ফ্লুরিনের ক্ষেত্রে ভাইয়া, ফ্লুরিনের ক্ষেত্রে তার পর্যায় হইতেছে 2 আর গ্রুপ হইতেছে কত? 17। আর এই যে ফসফরাসের ক্ষেত্রে তার পর্যায় হইতেছে 3, গ্রুপ হইতেছে 15। আর এই যে ক্লোরিনের ক্ষেত্রে পর্যায় হইতেছে 3, গ্রুপ হইতেছে 17। তাহলে দেখো আমার আয়নীকরণ শক্তি কার বেশি হবে? যার পারমাণবিক ব্যাসার্ধটা কম হবে, তাই তো। তো দেখো এখানে 2 নম্বর পর্যায়ে, এটা 3 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, তার মানে কি এগুলার কি আকার বড় না এই দুইটার তুলনায়, তাইলে এই দুইটা প্রথমেই বাদ চলে যাবে, এই দুইটা বাদ। তাইলে এখন এই দুইটার মধ্যে কোনটার আকার ছোট? আকার ছোট দেখো, এটা হচ্ছে পর্যায় 2, এটা হইতেছে পর্যায় 2, এটা 15, এটা 17, তো এটা সবচেয়ে ডানে কোনটা আছে? এই যে ফ্লুরিন আছে, তাইলে ফ্লুরিনের আকারটা কি সবচেয়ে ছোট? তো যদি ছোট হয় তাহলে কি হবে? তার আয়নীকরণ শক্তির মানটা কি হবে? বেশি হবে। আনসার কোনটা? তাহলে খ নম্বর। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? নিচের কোনটা মৃৎক্ষার ধাতু? গ্রুপ 1 এটাকে বলা হয় ক্ষার ধাতু, গ্রুপ 2 এটাকে বলা হয় মৃৎক্ষার ধাতু। ঠিক আছে, আচ্ছা এখন এই যে গ্রুপ 1-এর মধ্যে কারা কারা আছে? হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, এইগুলো আছে। আর গ্রুপ 2-এর মধ্যে কোনগুলো আছে? বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এরপরে তোমার কি আছে? স্ট্রনসিয়াম আছে, স্ট্রনসিয়াম আছে, রেডিয়াম আছে। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নে কি বলছে? নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? দেখো এসআর, দেখো এসআর কিন্তু এখানেই আছে, তাহলে অপশন কোনটা হবে? ক নম্বরটাই হবে আনসার। তারপরে খ কোনটা? এই যে সোডিয়াম, সোডিয়াম কোথায় আছে? গ্রুপ 1-এ, এটা হবে ক্ষার ধাতু। ঠিক আছে, আচ্ছা তো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। কোন মৌলদ্বয় হ্যালোজেন গ্রুপের মৌল? হ্যালোজেন গ্রুপের মৌল ভাইয়া এখানে একটু জিনিস বোঝার আছে। এই যে হ্যালোজেন, এই যে হ্যালোজেন মানে কি? হ্যালোজেন নিয়ে আমরা কিছু জিনিস বোঝার চেষ্টা করে যাবো। হ্যালোজেন মানে হইতেছে তোমার সামুদ্রিক লবণ উৎপন্নকারী। সামুদ্রিক লবণ উৎপন্নকারী, এবং এটা কোন গ্রুপ? এটা হইতেছে গ্রুপ নম্বর 17। এই গ্রুপে কোন কোন মৌলগুলো আছে?
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই মৌলগুলো আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই মৌলগুলো আছে। তাহলে দেখো কোন মৌলদ্বয় হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে? দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম না। ফ্লোরিন, ক্লোরিন, দেখো এই যে ফ্লোরিন, ক্লোরিন আছে, তাহলে আনসার কোনটা হবে? খ নম্বরটা হবে। 155 কি বলছে দেখো, পর্যায় সারণীর মূল ভিত্তি কি? দেখো ভাইয়া, এই যে পর্যায় সারণীর মূল ভিত্তি, এটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। কেন? কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌলের আমরা পর্যায় নির্ণয় করতে পারি, গ্রুপ নির্ণয় করতে পারি, অর্থাৎ কোনো মৌলের আমরা অবস্থান নির্ণয় করতে পারি। তো এ কারণে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয় ইলেকট্রন বিন্যাসকে। এই যে ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। এরপর দেখো কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, এই যে Na প্লাস ক্ষেত্রে তার প্রোটন কয়টা? তার প্রোটন হইতেছে 11টা, কিন্তু ইলেকট্রন যেহেতু একটা ত্যাগ করছে, ইলেকট্রন হবে 10টা। আচ্ছা, এরপরে দেখো এই যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার প্রোটন হইতেছে কয়টা? 12টা, আর ইলেকট্রন হইতেছে 2টা যেহেতু ত্যাগ করছে, 10টা। আচ্ছা, এরপরে এই যে পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, এই যে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি তার প্রোটন কয়টা? তার প্রোটন হইতেছে 19টা, আর ইলেকট্রন হইতেছে কয়টা? 18টা, একটা ত্যাগ করছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার প্রোটন হইতেছে 13টা, আর ইলেকট্রন হইতেছে 10টা। তাহলে কোনটার আকার সবচাইতে ছোট? দেখো ভাই, এখানে প্রোটন 11টা, ইলেকট্রন 10টা, প্রোটন 12টা, ইলেকট্রন 10টা, প্রোটন 13টা, ইলেকট্রন 10টা। দেখো এই তিনটার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন কিন্তু সেম, এটা অন্য বিষয়, এটার ক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু এখানে দেখো তার ইলেকট্রন কিন্তু সেম, তাই না? কিন্তু প্রোটন কিন্তু দেখো এখানে 11টা, 12টা, 13টা। তার মানে কি সবচেয়ে প্রোটন বেশি কোনটাতে? এই যে এখানে না, 13টা প্রোটন, কিন্তু ইলেকট্রন 10টা। তাইলে কি করবে? এটা নিউক্লিয়াস কি করবে? ইলেকট্রনগুলোকে বেশি পরিমাণে আকর্ষণ করবে। বেশি পরিমাণে যদি আকর্ষণ করে তাহলে কি হবে? তার আকারটা ছোট হয়ে যাবে। মনে করো একটা সেকেন্ড, তাহলে এখন দেখো জিনিসটা দেখো, বা আচ্ছা আরেকটা লিখি, আরেকটা দিলে ভালো হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা দেখো, এখন দেখো ভাই, এই যে আমি যেটা বললাম, এই যে এখানে তার যে ইলেকট্রন মনে করো কয়টা আছে? এখানে আছে হইতেছে 10টা ইলেকট্রন। এখানে তার কয়টা ইলেকট্রন আছে? এখানে তার ইলেকট্রন আছে হইতেছে 10টা। তো এই যে এখানে মনে করো ইলেকট্রন এগুলো এরকম 10টা আছে, আর এখানে তার প্রোটন, এখানে তো নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে তার হইতেছে কয়টা? 13টা। তো এখানে ইলেকট্রন হইতেছে তার 10টা, ইলেকট্রন 10টা। তো দেখো এই যে প্রোটনের সংখ্যা বেশি না, তো প্রোটন কি পজিটিভ আর ইলেকট্রন কি নেগেটিভ। তাহলে পজিটিভগুলো বেশি কী করবে? তাকে কেন্দ্রের দিকে তাকে আকর্ষণ করবে। তো ফলে তার কি হবে? তার আকারটা আগের তুলনায় ছোট হয়ে যাবে। এখানে 12টা ঠিক আছে, 10টা, এটা যে পরিমাণে আকর্ষণ করবে 13টা প্রোটন তার চেয়ে বেশি পরিমাণে আকর্ষণ করবে। এ কারণে কোন ক্যাটায়নটির আকার ছোট হবে? এই যেটা Al3+ ক্যাটায়নটির আকার কি হবে? সবচেয়ে বেশি ছোট হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলছে দেখো, আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? তার আগে দেখো আমাদের যে পটাশিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি একটু দেখি,
দেখো এই যে মনে করে আমরা যদি এই যে পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা যদি দেখি, এই হইতেছে তোমার পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, আর পরবর্তী শক্তি স্তরে এখানে 2টা, এখানে 2টা। আর পটাশিয়াম ইলেকট্রন পারমাণবিক সংখ্যা কত হয়? 19টা। তার 19টা ইলেকট্রন থাকবে, এখানে 2টা, এখানে 2টা। আর পরে কয়টা হলো? 10, এখানে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তার আরেকটা হবে, তাই না? তো আরেকটা দিয়ে দিই। যেখানে আরেকটা হবে, এখানে আরেকটা দিয়ে দিই। আচ্ছা দেখো তাহলে বাইরে আরেকটা হবে, তাই না? এই যেখানে মনে করো যে তার আরেকটা আছে, তো সে কী করবে ভাইয়া? সে যখন আয়ন গঠন করবে, আয়ন গঠনের সময় পটাশিয়ামে কী হবে? এই যে বাইরের যে ইলেকট্রন আছে না, এই যে বাইরের যে ইলেকট্রনটা সে কী করবে? দান করে ফেলবে। ফলে সে কিসে পরিণত হবে? সে পটাশিয়াম প্লাসে পরিণত হবে, যেহেতু একটা ইলেকট্রন দান করছে, পটাশিয়াম আয়নে পরিণত হবে। তখন দেখো তার এই যে এখানে একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15, 16, 17, 18। দেখো এই যে বাইরের ইলেকট্রনটা কিন্তু আর তখন থাকবে না, ঠিক আছে? তাহলে এখানে তার ইলেকট্রন সংখ্যা কতটি হয়ে গেল? তার সংখ্যা হয়ে গেল 18টি। এখানে ছিল 19টা, এখানে হয়ে গেছে 18টা। তখন 18 এটা কার ইলেকট্রন বিন্যাস? এটা হইতেছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। তো এই ইলেকট্রন বিন্যাসটা কারের মতো? আর্গনের মতো। তাইলে পটাশিয়াম আয়ন গঠনের সময় কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। বোঝা গেল? আর্গনের ইলেকট্রন বিন্যাসটা সে লাভ করে। তো এখন দেখো ভাই, আমাদের 198 নম্বর প্রশ্নে কী বলছে? একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে এবং বলছে যে মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত। তাই না? তাহলে দেখো এখানে এই যে এক্স মৌলটার ইলেকট্রন বিন্যাস করে ইলেকট্রন আছে 6 7 8 9 10 11 12, এরপরে তোমার 12 13 14 15 16 18 19 20 21 22, তার 22টা ইলেকট্রন আছে, মানে কি? তার 22 কার? টাইটানিয়ামের নাম। তো টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে? আচ্ছা দেখো এই যে এক্সের ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3s2 3p6 3p6 4s2 3d2, এটাই তো হবে, তাই না? 22 মৌলের 22 পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাসটা এটাই হবে। তাহলে দেখো এক্ষেত্রে দেখো আমাদের যে কোনো ইলেকট্রন বিন্যাস থেকে আমার যে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমার 3টা নিয়ম ছিল। প্রথম নিয়মটা কি ভাইয়া? প্রথম নিয়মটা হইতেছে যদি শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে গিয়ে যদি শেষ হয়, এস অরবিটালে গিয়ে শেষ হলে ওই এস অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে সেটাই কি হবে? তার গ্রুপ সংখ্যা হবে। আর 2 নম্বর নিয়ম কি ভাইয়া? যদি মনে করো যে শেষ অরবিটালটা পি অরবিটালে গিয়ে শেষ হয়েছে এবং পির আগে কি আছে? এস অরবিটাল আছে, তো সেক্ষেত্রে তার গ্রুপ সংখ্যা কি হবে? এস অরবিটালে ইলেকট্রনের সংখ্যা যোগ পি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা যোগ 10 যোগ করে আমরা কি করতে পারি? আমরা গ্রুপ সংখ্যাটা বের করি। আর আরেকটা নিয়ম কি ছিল? মনে করো যে সর্বশেষ যে ইলেকট্রনটা এটা হইতেছে ডি অরবিটালে গিয়ে শেষ হয়েছে, তো ডি অরবিটালের আগে যদি এস অরবিটাল থাকে তাহলে সেক্ষেত্রে গ্রুপ সংখ্যা হবে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে আমরা কি পাবো? ওই মৌলটার ইলেকট্রন গ্রুপ সংখ্যাটা পাবো, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমাদের যে ইলেকট্রন বিন্যাসটা, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গিয়ে শেষ হয়েছে ভাইয়া? 3ডিতে, ডিতে গিয়ে শেষ হয়েছে। আবার ডির আগে দেখো এস অরবিটাল আছে, তাহলে তার গ্রুপ সংখ্যা কত হবে? এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত? হইতেছে 2। আবার ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত? 2। তাহলে যোগ করে কত আসে? 4। তাহলে এই 4টাই কি তার গ্রুপ সংখ্যা হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো ওয়াই মৌলটি হচ্ছে, আচ্ছা এখানে দেখো
এই যে এক্স মল একটা দেওয়া আছে, এক্স মলের পরে ম্যাগনেসিয়াম, যেটার নিচে হয়ে গেছে, এই যেটা হবে এখানে, এটা হবে ম্যাগনেসিয়াম। এরপরে খালি দুইটা বক্স আছে, এরপরে ওয়াই এস জেড এ আর, আবার এই যে আরটার নিচে চলে গেছে, এটা আরটা হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, আর্গন। তাহলে দেখো ভাইয়া, আমি একটা জিনিস দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এটা এরকম হয় না? দেখো তো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এরকম হয় না? তাহলে দেখো ওয়াই মৌলটা কোথায় আছে? এই যে পিতে আছে, পি মানে কি? ফসফরাস। দেখো এই যে ফসফরাস, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, নিউল্যান্ডের অষ্টক সূত্র মূল ভিত্তি কি? নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? এটা হইতেছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর হইতেছে তার কি? অষ্টক সূত্রের মূল ভিত্তি, একটু মনে রাখবা। দেখো এর পরবর্তী প্রশ্নে কি বলছে, দেখো H2SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? সালফারের সুপ্ত যোজনী কত? দেখো এখন দেখো এগুলো আমরা কীভাবে বের করব। হাইড্রোজেনের যোজনী কত? +1। এখন হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে, ইন্টু 2 প্লাস আমরা সালফারের যোজনী বের করবো, সালফারকে আমরা X ধরি, প্লাস অক্সিজেনের যোজনী কত ভাইয়া? -2, কয়টা আছে? 3টা, সমান কত? সম্পূর্ণ যোজনী হইতেছে 0। তাহলে দেখো +2 + x -3 × 6 = 0। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে কত? 2। 6 থেকে 4 গেলে তো 4 থাকে। হ্যাঁ, তো x এর মান আসতেছে কত? x এর মান আসতেছে হইতেছে 4, তাই না? এটা হইতেছে সালফারের যোজনী। এখন সুপ্ত যোজনী বলছে, আমরা এখন কি জানি ভাইয়া? আমরা জানি হইতেছে সুপ্ত যোজনী মানে কি? সুপ্ত যোজনী মানে হইতেছে সুপ্ত যোজনী সমান হইতেছে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী বিয়োগ কত? সর্বোচ্চ যোজনী বিয়োগ বন্ধনে আবদ্ধ যোজনী, বন্ধনে আবদ্ধ যোজনী, ঠিক আছে। এখন দেখো এখানে আরেকটু জিনিস মনে রাখতে হবে, এই যে সালফার আছে না, এই যে সালফার, এই সালফারের যোজনী কত কত ভাইয়া? 2, 4, 6। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6। সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6। তাহলে আমি এখানে সুপ্ত যোজনী সালফারের বের করব, এখানে 6 দিলাম। সালফারের সর্বোচ্চ যোজনী হইতেছে 6 বিয়োগ বন্ধনে আবদ্ধ যোজনী। দেখো সালফার এই যে H2SO3, এখানে তার যোজনী কত? +4। তো আমি এই যে 4টা দিয়ে দিলাম, তাহলে কত থাকে? 2। তাহলে সালফারের সুপ্ত যোজনী কত ভাইয়া? 2। 2, ঠিক আছে, মনে থাকবে 2। আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলছে দেখো, ফ্লোরিন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? ফ্লোরিন অণুতে, ফ্লোরিন অণু মানে কি ভাইয়া? ফ্লোরিন অণু মানে হইতেছে F2। F2, এখন F2 আমরা 2টা আঁকি, চলো 2টা আঁকি। এই একটা দিলাম, একটু ছোটো করে দিই। আচ্ছা, এরপরে এখানে আরেকটা দিই, দিলাম, দিলাম, এখানে আরেকটা দিই। আচ্ছা, ও সরি, এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে দেখো এটা হইতেছে একটা ফ্লোরিন, আর এটা হইতেছে একটা ফ্লোরিন। এখন এই যে ফ্লোরিনে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? 9টা ইলেকট্রন থাকে। তো আমি প্রথমেই দিয়ে দিলাম একটা,
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই যেখানে একটা 9টা। ঠিক আছে, 9টা আমি দিয়ে দিলাম। আর এই ফ্লোরিনও কয়টা থাকবে? 9টা থাকবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই যেখানে একটা 9টা। তো দেখো 9টা। তাহলে দেখো এখানে তার বন্ধন জোড় ইলেকট্রন কয়টি? এটা হইতেছে তার বন্ধন জোড় ইলেকট্রন এটা। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন কি বলছে দেখো, ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? তাহলে দেখো এখানে মুক্ত ইলেকট্রন বলতে কোনটা বোঝানো হয়েছে? এই যে এটা মুক্ত না, এই যে একটা মুক্ত, এই যে আরেক জোড়া মুক্ত, এখানে কি আরেক জোড়া মুক্ত আছে। সেমভাবে এখানেও কি আছে? এক জোড়া মুক্ত আছে, এখানেও মুক্ত আছে, এখানেও মুক্ত আছে। তাহলে কয় জোড়া মুক্ত? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 6 জোড়া মুক্ত আছে। আর বন্ধন জোড় কয়টা? বন্ধন জোড় হইতেছে 1 জোড়া। ঠিক আছে, তাইলে ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? 6 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। 6 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, কোন মৌলটির যোজনী শূন্য? সোডিয়াম, নিকেল, পটাশিয়াম, এরপরে কি আছে? কেয়ার দিয়ে কে বোঝায়? ক্রিপ্টন, তাই না? ক্রিপ্টন। এখন দেখো এই যে ক্রিপ্টন, এটা হইতেছে একটা নিষ্ক্রিয় মৌল। তো নিষ্ক্রিয় মৌলের কি হয় ভাইয়া? যোজনী শূন্য হয়। কেন শূন্য হয়? কারণ যোজনী মানে কি? একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা যোজনী বলি, তাই তো? এখন এই যে নিষ্ক্রিয় যে মৌলগুলো, এরা তো কারোর সাথে যুক্ত হয় না, এরা নিজেরা একা থাকে। তো এ কারণে এর যোজনী কত হবে? শূন্য হবে। তাহলে আনসার কোনটা হবে? ক্রিপ্টন। এর পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, PCl5 যৌগে বন্ধন জোড় ইলেকট্রন 5টা, অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে, কেন্দ্রীয় পরমাণু ফসফরাস। আচ্ছা, তাইলে আমরা এই চিত্রটা একটু আঁকি। দুইটা, এই দেখো, তাইলে এটা কি হবে ভাইয়া? এটা হবে তোমার ফসফরাস। ফসফরাসের ক্ষেত্রে এই যে, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার ফসফরাস। তো ফসফরাসের ক্ষেত্রে তার ইলেকট্রন কয়টা থাকে? তার থাকে হইতেছে 15টা। তাহলে 15টা দেই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10টা, এই যে 11টা, 12টা, 13টা, 14টা, 15টা দিলাম। তা 15টা আমি দিলাম, তাই না? এখন সিএল মানে কি? ক্লোরিন, তাই না? ক্লোরিনে কয়টা থাকে? 17টা থাকে। তো সেমভাবে আমি শুধু ক্লোরিনের যে বাইরের যে শক্তি স্তর, সেটার ইলেকট্রনটা আমি দিই, নাহলে বেশি বড় হয়ে যাবে। তো এই যে এটা হইতেছে ক্লোরিন, এটাও কি ক্লোরিন, এটাও কি ক্লোরিন, এটাও কি ক্লোরিন, এটাও কি ভাইয়া? ক্লোরিন। কারণ এটা কি? PCl5 যৌগ, এই যে PCl5 দেওয়া আছে। তো ক্লোরিন, ক্লোরিনের বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে। তাহলে এখানে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই যে 7টা। সেমভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই যে 7টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো এই যে এটা হচ্ছে PCl5 যৌগ, তাই না? এখন কি বলছে দেখো, বন্ধন জোড় ইলেকট্রন হইতেছে 5টা। বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? বন্ধন জোড় ইলেকট্রন হইতেছে 5টা। তো দেখো তো, এই যে একটা হইতেছে বন্ধন জোড়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে কি বন্ধন জোড় ইলেকট্রন 5টা, ঠিক আছে, এটা ঠিক আছে। এরপরে আমরা আরেকটু জেনে নেই, এখানে দেখো বলো তো, এখানে কি বলে, মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে? দেখো মুক্তজোড় ইলেকট্রন বললে হবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। দেখো মুক্তজোড় ইলেকট্রন কিন্তু 15টা আছে, আর বন্ধনজোড় ইলেকট্রন কয়টা আছে? বন্ধনজোড় ইলেকট্রন আছে হইতেছে 5টা। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এরপর দেখো অষ্টক নিয়মে ব্যতিক্রম ঘটেছে। এখন দেখো ফসফরাসের ক্ষেত্রে তার এখানে দেখো কি হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10টা হয়ে গেছে, 8-এর চাইতে বেশি হয়ে গেছে। ক্লোরিনের 8টার হয়েছে ঠিক আছে, কিন্তু ফসফরাসের দেখো 8-এর বেশি হয়ে গেছে। তার মানে কি এটা অষ্টক নিয়মের ব্যতিক্রম না? হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস, হ্যাঁ এই যে কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস, তাহলে আমার তিনটাই কিন্তু সঠিক। আমার তিনটাই সঠিক। তাহলে আনসার কোনটা হবে? 1, 2, 3। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যায় কি বলছে দেখো, কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন সক্ষম? মানে কি, যে সব মৌলগুলোর একাধিক যোজনী আছে সেগুলোকে কি বলা হয়? পরিবর্তনশীল যোজনী বলা হয়। তো আমাদের এরকম পরিবর্তনশীল কিছু গুরুত্বপূর্ণ যোজনী আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। এখন কি কি আছে এগুলো একটু দেখার চেষ্টা করি চল। সবার আগে সালফার 2, 4, 6। এরপরে আসে হইতেছে নাইট্রোজেন 3, 5। সেমভাবে ফসফরাস 3, 5। এরপরে আসে হইতেছে কার্বন 2, 4। এরপরে আসে হইতেছে কপার 1, 2। এরপরে আসে হইতেছে আয়রন 2, 3। এগুলো একটু মনে রাখবো, এগুলো গুরুত্বপূর্ণ, সবগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো। তাইলে কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শনে সক্ষম ভাইয়া? দেখো তো এখানে কোনটা আছে, আয়োডিন। আয়োডিনের কত? 1। সিলিকনের কত? 1। সিলভারের কত? 1। আয়রন দেখো, আয়রনে কিন্তু 2 আর 3 আছে, তাহলে আনসার কোনটা হবে? 2 আর 3, এই যে আয়রনটা। পরের প্রশ্ন কি বলছে দেখো, KO2 যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? তো ভাইয়া এটা আমরা দুইভাবে মনে রাখতে পারি, একটা হইতেছে মুখস্থ করে, আর একটা হইতেছে অঙ্কের মাধ্যমে, আর এটা কিন্তু করতে পারি। কারণ দেখো এই যে KO2, এটা হইতেছে কি, এটা হইতেছে এটা সুপার অক্সাইড। এই যে KO2 কি, এটা হইতেছে এটা সুপার অক্সাইড, সুপার অক্সাইড। এখানে আমরা অনেকেই জানি সুপার অক্সাইডের জারমান, অক্সিজেন জারমান কত হয়? -1/2 হয়। ঠিক আছে, এছাড়াও আমরা কিন্তু অঙ্কের মাধ্যমে এটা বের করতে পারি। কীভাবে বের করবো? এখন দেখো এই যে পটাশিয়ামের যোজনী কত ভাইয়া? +1, সরি +1, তাই না? প্লাস কয়টা অক্সিজেন আছে? 2x = কত হবে? 0। তাইলে 2x = -1, এবং x এর মান কত হবে? -1/2। তো এই যে এটা হইতেছে কি তোমার KO2 এ অক্সিজেনের জারণ মান হবে -1/2। আনসার কোনটা হবে তাইলে? ক নম্বরটা হবে। পরের প্রশ্নে কি বলছে দেখো, কোন যৌগটি পানিতে দ্রবণীয় হয়? দেখো ভাইয়া, আমাদের যে আয়নিক যে যৌগগুলো আছে সেগুলো হইতেছে পানিতে দ্রবণীয় হয়, এবং সমযোজী যে যৌগগুলো আছে এগুলো কিন্তু পানিতে দ্রবণীয় হয় না। কিন্তু তারপরেও কিছু ব্যতিক্রম আছে, সমযোজী যৌগের বেলায় কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা হইতেছে এই যে CH3OH, মিথানল। এটা কি? এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এটা কি পানিতে দ্রবণীয়। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, দ্বিবন্ধন দেখা যায় কোথায়? দ্বিবন্ধন দেখা যায় কোথায়? অক্সিজেন অণুতে। অক্সিজেন অণু মানে কি? অক্সিজেন অনুমান হইতেছে O2। তো এটা কিভাবে থাকে? এরা থাকে হইতেছে তোমার এই যে O ডাবল বন্ড O আকারে থাকে। দ্বিবন্ধন আছে বিউটেন। বিউটেন মানে কি ভাইয়া? CH3
CH2 CH2 CH, এখানে কোনো দ্বিবন্ধন নাই, তাহলে এটা ভুল হবে। ডাইক্লোরোমিথেন মানে কি? CHCl2, এখানে কি কোনো দ্বিবন্ধন নাই, তার মানে এটাও কি হবে? ভুল হবে। তাহলে শুধুমাত্র 1 নম্বরটা আনসার, কোনটা হবে? ক নম্বরটা। পরের প্রশ্ন কি বলছে দেখো, কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি? দেখো, আন্তঃকণা আকর্ষণ শক্তি কাদের বেশি হয়? সবচেয়ে বেশি হইতেছে কঠিন, এরপরে হইতেছে তরল, এরপরে হইতেছে গ্যাসীয়। বুঝা গেল? সবচেয়ে বেশি কার? কঠিন, এরপরে তরল, এরপরে হইতেছে গ্যাসীয়। তাহলে এখন দেখি আমাদের পরবর্তী প্রশ্নে, মিথেন, চুনাপাথর, সয়াবিন তেল, কেরোসিন। দেখো, সয়াবিন তেল মানে কি ভাইয়া? এটা তো তরল জাতীয়, এ কারণে এটার বেশি হবে না। কেরোসিনও কি আমরা জানি, কেরোসিনও তরল পদার্থের মতো, তো এটাও কি হবে না? বেশি হবে না। চুনাপাথর মানে কি ভাইয়া? চুনাপাথর মানে হইতেছে ক্যালসিয়াম কার্বনেট, মানে কি কঠিন, তাই না? তাহলে কঠিন হইলে চুনাপাথরের সবচেয়ে বেশি হবে। তাহলে আনসার কোনটা হবে? চুনা পাথর। আর এই যে মিথেন যে বললাম, এই মিথেনটা কি? মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত দিয়েছে CH4। এটা হচ্ছে একটা গ্যাস, এটা হচ্ছে একটা কি? গ্যাস, এ কারণে সবচেয়ে কম হবে এটার। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, BNA নাইট্রোজেনের যোজনী কত? এই যে BN, এটা কিভাবে থাকে? বোরন আর নাইট্রোজেন 3 বন্ধনের মতো করে তারা বন্ধনে আবদ্ধ হয়, তাহলে যোজনী কত হবে ভাইয়া? 3 হবে। তাইলে এখন দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে, STPতে 10 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? তাহলে দেখো আমাকে এই যে 10 গ্রাম মানে কি, আমাকে ডাব্লিউর মান দেওয়া আছে, আবার আয়তন আমাকে ভির মান বের করার জন্য বলছে ভাইয়া। তো আমরা কি জানি ভাইয়া? মূলের সূত্র কি জানি? N = W/M = X/Na = V লিটার এককে বাই 22.4। এটাই হচ্ছে আমাদের মূলের সবগুলো একসাথে আমরা লিখে ফেলছি, তাই না? তো দেখো ভাই, এখানে দেখো একটা জিনিস দেখো, আমার এই যে প্রশ্নে আমাকে ডাব্লিউর মান দেওয়া আছে, আবার ভির মান বের করার জন্য বলছে, তাহলে আমি কোন সূত্রটা নেব? এই দেখো এখানে W/M আছে, আবার এই যে VL/22.4 আছে, তাহলে আমাকে এই দুইটা সূত্র নিতে হবে। আমাকে কোন দুইটা সূত্র নিয়ে কাজ করতে হবে? আমাকে এই দুইটা সূত্র নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি লিখে ফেলি W/M বাই V/22.4। আর মনে রাখতে হবে এই যে ভিটা, এটা সবসময় লিটার এককে নিতে হবে। এটা কি এককে হবে? এটা হবে লিটার এককে। তাহলে এখন মানটা বসাই। ডাব্লিউর মান কত দেওয়া আছে? ডাব্লিউ মান দেওয়া আছে 10 গ্রাম, 10 গ্রাম। আর এম, এম মানে কি? আণবিক ভর, তাই না? অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত? চলো, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হইতেছে, দেখো বের করে ফেলি, যারা পারো না দেখো ফেলো, NH3 অ্যামোনিয়া। তো দেখো নাইট্রোজেনের ভর কত? 14। হাইড্রোজেনের ভর হইতেছে 1, কয়টা আছে? 3টা। 14, 15, 16, 17। তাহলে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত ভাইয়া? অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হইতেছে 17। বোঝা গেল? 17। এরপরে এখানে আমাকে তো ভির মান বের করতে হবে, তো ভি রাখলাম, আর এখানে হবে 22.4। আচ্ছা, তাহলে এখন ভির মান তোমরা ক্যালকুলেশন করে কত পাবা? পাবা হইতেছে 13.176। এরকম একটা মান পাবা, এরকম একটা মান পাবা। এখন দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, কপার সালফেটে সালফারের জারণ সংখ্যা কত? তাহলে কপার সালফেটের সংকেতটাকে আমাদের একটু বুঝতে হবে। কপার সালফেট মানে কি? এই যে কপার সালফেট CuSO4, এটাকে আমরা কপার সালফেট বলি, ঠিক আছে? তবে দেখো এক্ষেত্রে আমাকে এই যে সালফারের জারণ মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে কপারের জারণ মান কত? +2, ঠিক আছে? কয়টা আছে? একটা আছে, এখানে 1 দিলাম। আর সালফার তো বের করবে, এখানে X ধরলাম। আর অক্সিজেনেরটা বুঝতেই পারতেছো, -2, কয়টা আছে? 4টা। আর মোট যৌগের মোট জারণ মান কত? 0, ঠিক আছে? তাহলে এখানে দেখো +2 + X
মাইনাস কত হবে 8 হবে সমান কত 0, তাইলে -8 থেকে +2 গেলে -6 হয়, তাহলে x ইজিক্যাল কত হবে ভাইয়া +6 হবে। তাইলে এখানে সালফারের জারণ মান কত +6। আচ্ছা, এগুলো তো বুঝলাম। এখন তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের একটু বলি, এই নামগুলো তোমাদের কনফিউশন লাগে। দেখো সালফেট, প্রথমে আসতেছে সালফেট। দেখো সালফেট যদি বলে তাহলে হবে SO4 2-, সালফেট বলে এরকম হবে। আর যদি বলে সালফাইড, তো সেক্ষেত্রে হবে SO3 2-। দেখো এখানে কিন্তু 4 ছিল, এখানে কিন্তু 3 হয়ে গেছে, বোঝা গেল সালফাইড বললে। আর আরেকটা জিনিস জেনে রাখো, নাইট্রেট, এগুলো বেশি আসে আর কি। নাইট্রেট বললে হবে NO3-। আর যদি বলে নাইট্রাইট, বললে হবে NO2-। এই জিনিসগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্নে কি বলছে দেখো, 173 নম্বর প্রশ্নে 5 লিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে। তোমাদের এটা এই যেখানে 5 লিটার না হয়ে তোমাদের এখানে 1.5 লিটার হবে, ঠিক আছে? তোমার প্রশ্নে এরকম দেওয়া ছিল। তো এই যে 5 লিটার হবে না, এখানে হবে 1.5 লিটার। তাহলে কী বলছি, 1.5 লিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের মধ্যে কী পরিমাণ দ্রব্য আছে। তো আমরা এই যে দ্রবের জন্য আমরা একটা সূত্র পড়ছিলাম না, কি সূত্র? W = SMV বাই কত 1000। তাহলে দেখো এখানে আমার এস এর মান কত দেওয়া আছে, এই যে 0.5 মোলার, এটা হচ্ছে আমার ঘনমাত্রা, তাহলে 0.5। এম মানে কি আণবিক ভর। এখন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটার আণবিক ভর কত? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটার আণবিক ভর কত দেখি তো, একটু বের করি আমরা সাইডে। NaHCO3, তাই না? তাহলে সোডিয়ামের ভর হইতেছে 23, হাইড্রোজেন হইতেছে 1, কার্বন হইতেছে 12, আর অক্সিজেন তো হইতেছে 16। কয়টা আছে? 3টা আছে। যোগ করে দেখো সবগুলা কত আসবে, যোগ করে সবগুলো আসবে 84, 84। তাহলে এখানে আণবিক ভর কত ভাইয়া? আণবিক হইতেছে 84 ইন্টু আয়তন কত ভাই? দেখো এই যে এখানে ভিটা আছে না, এটা কোন এককে হবে? এটা হবে মিলিলিটার এককে, ঠিক আছে? তাহলে এখানে আমার কত বলছে? 1.5 লিটার বলছে, তো আমি মিলিলিটার নিতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। আর নিচে তো তোমার 1000 আছেই। তাহলে এখন সমান, এটা ক্যালকুলেটারে এখন মানটা বসায় দেখবা যে কত আসবে, 63 গ্রাম, 63 গ্রাম। বোঝা গেল? তাহলে কি পরিমাণ দ্রব্য আছে ভাইয়া? 63 গ্রাম দ্রব্য আছে। আচ্ছা, এখন 174 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 20 গ্রাম Al2O3 এবং 20 গ্রাম HCl এর মধ্যে বিক্রিয়া ঘটানো হলো, উদ্দীপকের উল্লেখিত HCl এর মূল সংখ্যা কত? আগে বিক্রিয়াটা আমরা একটু জেনে নিই। দেখো এটা কিন্তু আমাদের যে বইয়ের উদাহরণে কিন্তু এটা আছে, রাসায়নিক বিক্রিয়া আছে না, এই রাসায়নিক বিক্রিয়ার কিন্তু উদাহরণে এই বিক্রিয়াটা আছে, তো এটা গুরুত্বপূর্ণ। এই উদাহরণের বিক্রিয়াগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলোতে কিন্তু প্রশ্ন দিয়ে দিই। তাহলে দেখো এই যে দেখো Al2O3 এটা যখন HCl এর সাথে যখন বিক্রিয়া করে তখন কি সৃষ্টি হয়? AlCl3 অ্যালুমিনিয়াম, এরপরে কি তৈরি হয়? পানি তৈরি হয়। এখন এটাকে সমতা করতে হলে আমাকে এখানে কি করতে হবে? এটাকে সমতা, এখন ক্লোরিন তো কয়টা আছে? ক্লোরিন আছে 3টা, তাই না? ক্লোরিন আছে 3টা, আর অ্যালুমিনিয়াম আছে 2টা। অ্যালুমিনিয়াম যেহেতু 2টা আছে, আমি সামনে একটা 2 দিয়ে দিই, অ্যালুমিনিয়াম 2টা হয়ে গেল। অ্যালুমিনিয়াম 2টা হয়ে গেল, কিন্তু ক্লোরিন দেখো 6টা হয়ে গেছে, কিন্তু ক্লোরিন আছে কয়টা? এখানে একটা, তো আমি সামনে একটা 6 দিয়ে দিব।
এখন হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন আছে এদিকে 2টা, কিন্তু এখানে হয়ে গেল 6টা। তাই আমাকে কী করতে হবে, এখানে আবার 3 দিয়ে দিতে হবে। এখন দেখো অক্সিজেন আছে 3টা, এদিকেও দেখো অক্সিজেন আছে 3টা, সবগুলো কিন্তু সমতা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কী বলছে দেখো, HCl এর মূল সংখ্যা বের করার জন্য বলছে N of HCl, তাই না? এখন N সমান কি ভাইয়া, W/M। W মান কত বলছে, W মান দেওয়া আছে 20 গ্রাম। আর HCl এর আণবিক ভর কত, HCl হলে হাইড্রোজেন ভর হইতেছে 1, ক্লোরিন হইতেছে 35.5, যোগ করলে হয় 36.5। তাহলে এখন 20/36.5 বসাও, মান কত আসবে, 0.55 মোল আসবে। আচ্ছা, কোনটা, গ নম্বরটা। এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, দ্রবণটির ঘনমাত্রা কত। এই যেখানে একটা বিকার দেওয়া আছে, বিকারে 20 মিলিলিটার আয়তন, আবার 5 গ্রাম দ্রব আছে, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর কি। দ্রবণটির ঘনমাত্রা কত, তো ঘনমাত্রা নির্ণয়ের সূত্র কি জানি আমরা, জানি হইতেছে S = W × 1000 বাই কি MV। কারণ W মান কত দেওয়া আছে, 5 গ্রাম দেওয়া আছে, 5, আর 1000 তো সূত্রের বসাই দিলাম। আর M কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, NaOH। সোডিয়ামের ভর হইতেছে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন হইতেছে 1। যোগ করলে কত হয় ভাইয়া, যোগ করলে এটা কত হয়, এটা হবে হইতেছে তোমার 40 মেবি, 23, 24, 24, 30, 40, হ্যাঁ এটা হইতেছে 40। তার আণবিক ভর কত সোডিয়াম হাইড্রোক্সাইডের, 40। এখন ভি, এটা মিলিলিটার এককে নিতে হবে। দেখো আমার প্রশ্নে কিন্তু আমার মিলিলিটারেই দেওয়া আছে, তাহলে 20 দিলাম। ঠিক আছে, এটা করলে কত হবে, ক্যালকুলেটারের মান কত আসবে, 0.625 এরকম একটা মান আসবে। তা দেখো 0.625 কোথায় আছে, এই যে ক নম্বরে আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 2 মোল Al2O3 কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত মোল HCl প্রয়োজন। দেখো ভাইয়া, এই যে বিক্রিয়াটা আমরা একটু আগে দেখছি না, এই যে এখানে দেওয়া আছে না, এই যে এই বিক্রিয়াটা, তো সেম বিক্রিয়াটা আমরা এখানে একটু বার লিখি, তো এখান থেকে তোমরা বুঝতে পারবা জিনিসটা কীভাবে হয়েছে। Al2, একটু ভালো করে লিখি, Al2O3 প্লাস HCl, আর তৈরি হয়েছিল কি AlCl3, সাথে কি তৈরি হয়েছিল, তৈরি হয়েছিল তোমার পানি। এখন এটাকে সমতাকরণ করতে গিয়ে আমার কি করা লাগছে, আমার এই যে HCl এর সামনে 6 দেওয়া লাগছিল, এখানে 2 দেওয়া লাগছিল, আর এখানে কত দেওয়া লাগছিল, 3 দেওয়া হয়েছিল। তাইলে এখান থেকে আমরা কি জিনিস বুঝতে পারি দেখো, একটা এক মোল Al2O3 সম্পূর্ণরূপে প্রশমিত করতে আমার 6 মোল HCl এর প্রয়োজন হয়। দেখো এখান থেকে দেখো, এই যে বিক্রিয়া থেকে 1 মোল Al2O3 কে সম্পূর্ণ প্রশমিত করতে আমার 6 মোল HCl এর প্রয়োজন হয়। তাইলে বলো তো, এই যে 2 মোল Al2 কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে আমার 6 × 2 HCl লাগবে না? তাহলে কতটুকু লাগবে, 12 মোল HCl লাগবে, 12 মোল HCl লাগবে। তাহলে 12 মোল কোথায় আছে, এই যে ঘ নম্বরে আছে। এটা বিক্রিয়াটা পারলে একেবারে সহজ। এরপর প্রশ্ন কি বলছে দেখো, Na2S2O3 সালফারের জারণ সংখ্যা কত। তাইলে এক্ষেত্রে আমাদের কীভাবে বের করবো দেখো, এটা দেখো এখানে সোডিয়ামের জারণ মান কত ভাইয়া, সোডিয়ামের হইতেছে +1, কয়টা আছে, 2টা, প্লাস সালফারটা বের করবো, তাহলে এটাকে আমি X ধরি, কয়টা আছে, X আছে, 2টা X আছে, প্লাস অক্সিজেন তো -2, কয়টা আছে, 3টা, আর যৌগের জারণ মান কত, 0। এখন দেখো +2 2x - 6 = 0, বা 2x = কত হবে, +4 হবে। এখান থেকে -4 হয়ে +4 হয়ে যাবে। তাহলে x এর মান কত ভাইয়া, +2।
এক্সের মান কত হয় তাইলে +2 হয়, তাহলে সালফারের যার মান কত এখানে +2। চলো এখন পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, দেখো একটি বিকারে 0.5 লিটার দ্রবণে 56 গ্রাম কস্টিক পটাশ দ্রবীভূত রয়েছে, উদ্দীপকের দ্রবণটির ঘনমাত্রা কত? দেখো এখান থেকে একটু জিনিস বোঝার আছে অঙ্কটা করার আগে। এই যে বলছে না এখানে কস্টিক পটাশ, এই যে কস্টিক পটাশ জিনিসটা কি, এটা যদি না বুঝো তাহলে তো অঙ্কটা তো করতে পারবো না। এই কস্টিক পটাশ মানে হইতেছে KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর তোমাকে এখান থেকে আরও কয়েকটা জিনিস বলতে পারে যে কস্টিক সোডা, কস্টিক সোডা বললে কোনটা হবে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে কস্টিক সোডা বলতে পারি, আবার এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কস্টিক পটাশও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তাইলে এখন আমাকে ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তো ঘনমাত্রা নির্ণয়ের সূত্র তো আমরা জানি, কী সূত্র? সূত্র হইতেছে S = W × 1000 বাই কি MB। এখন W মান কত দেওয়া আছে, এই যে দেখো 56 গ্রাম দেওয়া আছে, 5, 6 আর সূত্রের 1000। আর কস্টিক পটাশের তোমার আণবিক ভর কত ভাইয়া? পটাশিয়ামের কত 39 ভর, আর অক্সিজেন তো 16, আর হাইড্রোজেন হইতেছে 1, যোগ করলে কত হয় 40, 50, 56 হয়। তাহলে 56 বসাই দেবো এখানে, এম এর মান হইতেছে 56, আর ভি কত বলছে 0.5 লিটার বলছে, তো এটাকে আমাকে মিলিলিটারে নিতে হবে। 0.5 × 1000। এখন এখানে এটা তুমি ক্যালকুলেটরের মানটা বসাও, দেখবা যে 2 আসবে। 2 মোলার, মোলার কোনটার একক? তোমার ঘনমাত্রার একক, তাহলে কোনটা হবে 2 মোলার। আনসার কোনটা? খ নম্বরটা হবে। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, সিলিকনের একটি পরমাণুর ভর কত? সিলিকনের একটি পরমাণুর ভর কত? ভাইয়া দেখো এই যে আমরা কিন্তু ঐকিক নিয়মের মাধ্যমে এটা কিন্তু বের করতে পারি। কি বলতে পারি দেখো, সিলিকনের ভর কত ভাইয়া? সিলিকনের ভর হইতেছে 28, তাই না? তো মানে কি 28 গ্রাম সিলিকন মানে কি 6.023 10⁻23টি পরমাণু আছে এখানে, তাই না? পরমাণু আছে, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে 6.023 × 10⁻23টি সিলিকন পরমাণুর ভর। ঠিক আছে, শুধু সিলিকন লিখি, সিলিকন পরমাণুর ভর কত 28 গ্রাম, এটাই তো। আচ্ছা তাইলে বলো তো একটি সিলিকন পরমাণুর ভর কতটুকু হবে? ভর হবে তোমার 28 ভাগ 6.023 × 10⁻23। তো এটার মান কত আসে? এটার মান আসবে 4.648 × 10⁻23, এরকম একটা মান আসবে। তাহলে আনসার কোনটা হবে? আমাদের দেখো যে খ নম্বরে আছে। ঠিক আছে, তো কীভাবে বের করবো এটা? আচ্ছা এরপরে প্রশ্ন কী বলছে দেখো, অ্যামোনিয়াম সাইনাইড বা NH4CnO, এখান থেকে একটা মৌল সৃষ্টি হয়েছে বা যৌগ সৃষ্টি হয়েছে। X যৌগটিতে পরমাণুর সংখ্যা কত? দেখো এই যে এই যে যৌগটা, এটার নাম কি? এটার নাম হইতেছে অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে আমরা যখন এভাবে তাপ দিব তখন কি সৃষ্টি হবে? এই যে X মৌলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো X মৌলটা কোথায় লিখি? এই যেখানে লিখি, লাল কালার দিয়ে লিখি। X মৌলটা হইতেছে তোমার কি সৃষ্টি হবে? NH2 বন্ড CO NH2, এই যে X মৌলটা হইতেছে এটার নাম কি? এটার নাম হইতেছে ইউরিয়া। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ইউরিয়া। ঠিক আছে, আবার এই যে বিক্রিয়াটা দেখাইছে না, এই বিক্রিয়াটার একটা নাম আছে। এই বিক্রিয়ার নাম কি? এইটার নাম হইতেছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া মানে বিক্রিয়কে যতটা পরমাণু থাকবে উৎপাদক কি থাকবে? সেম পরমাণু থাকবে। এখন দেখো বিক্রিয়কের কয়টা পরমাণু আছে দেখো, 1টা 4টা 5টা 6টা 7টা 8টা পরমাণু আছে। তো দেখো এই যে X মৌলটা 2 3 4 5 6 7 8, তাহলে X যৌগটিতে পরমাণুর সংখ্যা কতটি? 8টি আছে। ঠিক আছে,
বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, মৃদু মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় চেতনানাশক দ্রব্য উৎপন্ন হয় কোন ধাপে? দেখো এই যে বিক্রিয়াটা, এই যে আমরা একটা বিক্রিয়া দেখছিলাম না ভাইয়া, আমরা কি দেখছিলাম একটা বিক্রিয়া, এই যে মিথেন, মিথেনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করি তখন কি সৃষ্টি হবে? এই যে মৃদু সূর্যালোকের সাহায্যে তখন কি সৃষ্টি হয়? CH3Cl প্লাস HCl, ক্লোরোমিথেন সৃষ্টি হয়েছিল। এরপরে আবার এই যে CH3Cl, এটাকে যখন আবার ক্লোরিনের সাথে আমরা যখন দেই মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, তখন সৃষ্টি হবে CH2Cl প্লাস HCl, ডাইক্লোরো মিথেন সৃষ্টি হয়েছিল তখন। আবার যখন এটাকে আবার CH2Cl2 প্লাস যখন আবার HCl দিছিলাম তখন কি সৃষ্টি হয়েছিল? তখন সৃষ্টি হয়েছিল তোমার CHCl3 প্লাস HCl সৃষ্টি হয়েছিল। এরপরে আবার যখন এই যে আবার CHCl3 প্লাস HCl যখন দিছিলাম তখন কি সৃষ্টি হয়েছিল? CCl4 প্লাস HCl, মানে একটা করে হাইড্রোজেন কমতেছিল, তাই না? আচ্ছা দেখো, এই যে লাল কালি দিয়ে যে লিখলাম এটা আমি, এই যে জিনিসটা, এটা কি? এটার নাম হইতেছে ট্রাইক্লোরোমিথেন। এটার নাম হয়েছে ট্রাইক্লোরোমিথেন, এবং আর এটাকে আমরা বলতে পারি ক্লোরোফর্ম। ঠিক আছে, এই ক্লোরোফর্মটা কি? চেতনানাশক। ঠিক আছে, এটা যদি আমাদের নাকের সংস্পর্শে আসে তাহলে আমরা অজ্ঞান হয়ে যাব। ক্লোরোফর্ম, এই কারণে চেতনানাশক দ্রব্য বলা হয়। তো এটা দেখো কয় নম্বর ধাপে সৃষ্টি হয়েছে? 1 নম্বর ধাপ, এটা 2 নম্বর ধাপ, এটা 3 নম্বর ধাপ, আর এটা হইতেছে তোমার 4 নম্বর ধাপ। কয় নম্বর ধাপে সৃষ্টি হয়েছে? 3 নম্বর ধাপে সৃষ্টি হয়েছে। তো এখানে কোনটা বলবো? 3 নম্বর ধাপ। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্নে দেখো কি বলছে, উদ্দীপকের কোন বিক্রিয়ার উপর চাপের প্রভাব নেই? ভাইয়া দেখো, এই যে লাসাতেলিয়ার নীতিতে কি বলছিল? লাসাতেলিয়ার নীতিতে চাপের যে সাম্যাবস্থার উপর চাপের যে প্রভাব, এটা যদি বিক্রিয়কের মূল সংখ্যা আর যদি উৎপাদের যদি মূল সংখ্যা সমান হয়ে যায়, বুঝতে পারছো? বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের যদি মূল সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে কোনো চাপের কিন্তু কোনো প্রভাব থাকবে না। তাহলে দেখো এই যে এখানে বিক্রিয়কের দেখো তোমার 2 মূল আছে, উৎপাদে কি আছে? 1 মূল, তার মানে এখানে চাপের প্রভাব থাকবে? এটা হবে না। এখানে দেখো বিক্রিয়কে মনে মনে 1 আছে, এখানে মনে মনে 1 আছে, তার 2 মূল। উৎপাদক দেখো 2 মূল, তার মানে কি এখানে চাপের প্রভাব নাই। এখানে দেখো তোমার এই যে সলিড তো বাদ যাবে, তাই না? এটা তো বাদ যাবে। এখানে দেখো তোমার যে কি আছে? 1 মূল, এখানেও চাপের প্রভাব আছে, এটা সলিড, এটাও বাদ যাবে। এরপর দেখো এখানে দেখো 3 1 4 মূল, এখানে 2 মূল, তো এখানে কি আছে? চাপের প্রভাব আছে। তাহলে কোথায় নাই? খ নম্বরে নাই। কারণ কেন? তাদের উভয় পক্ষে মূল সংখ্যা সমান। আচ্ছা, এরপর প্রশ্ন দেখো কি বলছে, K2Cr2O7 এ Cr এর জারণ সংখ্যা বের করো। তাহলে চলো বের করি। দেখো পটাশিয়ামের কত? পটাশিয়াম হইতেছে +1, কয়টা আছে? 2টা। প্লাস ক্রোমিয়ামের বের করবো কারণে X ধরলাম, কয়টা আছে? 2টা। প্লাস অক্সিজেন হইতেছে -2, কয়টা আছে? 7টা আছে। আর যৌগের কটা? মোট জারণ মান কত? 0। তাইলে +2, আর এখানে হবে 2x মাইনাস 7 দুগুণে কত? 14 সমান 0। বা তাইলে -14 থেকে +2 গেলে -12 হয়, তাই না? তাহলে 2x = +12। তাহলে x এর মান কত হবে ভাইয়া? 12কে 2তে ভাগ করলে +6। তো কোথায় হবে মানটা? ক নম্বরটা হবে মান। আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলছে দেখো, কোনটি জারক পদার্থ? এখন দেখো একটা জিনিস এখানে একটু লিখলে ভালো হবে। দেখো এখানে আমরা যদি লিখি জারক, জারকের কি হবে ভাইয়া?
জারক কী করবে? ইলেকট্রন গ্রহণ করবে। আবার কি করবে? তার জারণ সংখ্যা হ্রাস পাবে। জারণ মান কি হবে? হ্রাস পাবে। আর কি হবে? সে নিজের বিজারণ হবে। নিজের বিজারণ হবে। আর কি করবে? অন্যের জারণ ঘটাবে। অন্যের জারণ ঘটাবে। তো সেইমভাবে আমি যদি এখানে বিজারকেরটা যদি লিখতে চাই, বিজারকের কী হবে ভাইয়া? ইলেকট্রন সে ত্যাগ করবে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে, তার কী হবে? জারণ মান বাড়বে। এরপরে কি হবে? তার নিজের জারণ হবে। নিজের জারণ হবে, কিন্তু অন্যের বিজারণ ঘটাবে। অন্যের বিজারণ। ঠিক আছে? তার এখানে প্রশ্নে কি বলতে থাকো? কোনটি জারক পদার্থ? এই যে জিঙ্ক থেকে আমাদের জিঙ্ক 2+ হয়ে যায়। আর ক্লোরিন মাইনাস আছে, এখানে -1 থেকে এখানে 0 হয়ে যাবে। তো এটাও কি? এটা হইতেছে তোমার বিজারক। এটা হবে না? এটাও কি? বিজারক। O2- এখান থেকে ও হয়ে যায়, তো এটাও কি হবে? তোমার বিজারক। জারক সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু দেখো যে Cu+, এখানে হইতেছে +1, সে সেখান থেকে কিসে পরিণত হবে? সে বিক্রিয়া শেষে কপারে পরিণত হবে। +1 থেকে 0 হয়ে যাবে। জারণ মান হ্রাস পাইছে না? এখন জারণ মান হ্রাস পাওয়া মানে কি? এই যে জারণ মান হ্রাস পাওয়া মানে কি? জারক। তাহলে কোনটা জারক হবে? Cu+। ঠিক আছে? Cu+ হবে কি? জারক পদার্থ। এরপরে প্রশ্ন কি বলছে দেখো? কোন শ্রেণীর বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী? কোন শ্রেণীর বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী? দেখো ভাইয়া, আমাদের যে প্রশমন যে বিক্রিয়াটা আছে, এই প্রশমন বিক্রিয়াটা হইতেছে সর্বদাই কি? তাপ উৎপাদী। প্রশমন বিক্রিয়াটা কি? সবসময় তাপ উৎপাদী। এখন প্রশমন বিক্রিয়া মানে কি? এখন প্রশ্ন হইতেছে প্রশমন বিক্রিয়া মানে কি? মনে করো যে তোমার যে অ্যাসিড আর ক্ষার মানে কি? বেইজ। এটা বিক্রিয়া করে কি তৈরি করলো? লবণ আর পানি সৃষ্টি করছে। এটাই হইতেছে প্রশমন বিক্রিয়া। এটাই কি? প্রশমন বিক্রিয়া। এই যেখানে যে তোমার যে তাপ উৎপাদী মানে কি? তাপ উৎপন্ন হবে। কতটুকু তাপ উৎপন্ন হবে? এটা ΔH এর মান হইতেছে -57.34 কিলোজুল। এই মানটা যে মনে রাখবে না, তা সে একটা MCQ হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো এখানে মাইনাস কেন? কারণ তাপ উৎপাদী ΔH এর মান নেগেটিভ আমরা জানি। তো কতটুকু হবে? 57.34 কিলোজুল। ঠিক আছে? আচ্ছা, আর ওই যে প্রতিস্থাপন বিক্রিয়া মানে তো বুঝতে পারতেছো, একটাকে প্রতিস্থাপন করে অন্যটা বসবে। আর বিয়োজন মানে কি? ভাঙবে। আর সংযোজন মানে কি? অনেকগুলো বিক্রিয়ক মিলে উৎপাদ সৃষ্টি হবে, তাই না? দেখো তো। আচ্ছা, আমরা একটু দেখাই, তোমাদের উদাহরণ হিসেবে দেখাই। এই যে সংযোজন বিক্রিয়া, এটা কীরকম দেখো? মনে করো যে তোমার এই যে N2+3H2, এটা মিলে কি সৃষ্টি হয়েছে? NH3 হয়েছে। এটা কি? এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আর আবার দেখাই তোমাদের, মনে করো তোমাদের বিয়োজন বিক্রিয়া। এই যে বিয়োজন বিক্রিয়াটা কী হবে? মনে করো যে PCl5 এটা ভেঙে কি সৃষ্টি হয়েছে? PCl3+Cl2, এটা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখো, মনে করো যে এই যেখানে জিঙ্ক আছে, আবার কি আছে? H2SO4 আছে। এখান থেকে তোমার এই যে H2কে প্রতিস্থাপন করে সে কী করলো? এখানে জিঙ্ক বসে গেল, জিঙ্ক সালফেট হয়ে গেল, এখানে H2টা আলাদা হয়ে গেল। তো এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের এর পরবর্তী প্রশ্ন কি বলছে? SiCl4 পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? এই যে SiCl4 পানির সাথে বিক্রিয়া করে SiOH4 সৃষ্টি করে। OH, OH, OH,
OH সৃষ্টি করে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে, পারঅক্সাইডের যৌগের জারণ মান কত। দেখো পারঅক্সাইড বললে কত হবে ভাইয়া, -1। পারঅক্সাইড বললে হবে -1, আর মাইনাস যে হাফ এটা কোথায়, এটা হইতেছে তোমাদের যে সুপার অক্সাইড আছে না, সুপার অক্সাইড, সুপার অক্সাইড বললে কি কত হবে, -1/2 হবে। আচ্ছা, এরপর দেখো নিচের কোনটি একই সঙ্গে জারক ও বিজারক। নিচের কোনটা একই সঙ্গে জারক আর বিজারক। দেখো এখান থেকে দেখো এই যে Cu2+, এটা শেষে গিয়ে তোমার Cu হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। Fe2+, এটা মনে করে বিক্রিয়া করে সে, আচ্ছা এটা একটু পরে দেখাই, Fe2+, এটা পরে দেখাই। আর যে Al3+, এটা বিক্রিয়া শেষে সে Al হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। O2- আকার এখানে আছে, সেটাও কি হয়ে যাবে, O হয়ে যাবে, তাই না? তো দেখো কিন্তু এই যে Fe2+ এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায়। কি ব্যতিক্রম দেখা যায়? মনে করো যে এই যে Fe, সে কি করছে ভাইয়া, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ হইল। বা আরেকটা কি হইতে পারে, এই যে Fe2+, সে আবার আরেকটা ইলেকট্রন ত্যাগ করে সে Fe3+, উল্টাভাবে লিখে ফেলছি। আবার কি মনে করতে পারো যে দেখো এই যে Fe3+, এটা কি হইতে পারে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে Fe2+ হইতে পারে, তাই না? তাইলে আমি কি বলতে পারি, এই যে Fe2+টা কি একই সাথে জারক এবং একই সাথে বিজারক হিসেবে কিন্তু কাজ করে। তাহলে এখানে আনসার কোনটা হবে, Fe2+। Fe2+। এরপর প্রশ্ন কি বলছে দেখো, নিচের বিক্রিয়াটি কোন প্রকার। ফেরাস সালফেট দেওয়া আছে, আবার NaOH দেওয়া আছে, তারপরে FeOH2, আবার Na2SO4। দেখো এই যে বিক্রিয়াটাতে এই যে FeOH2 আছে না, এটা কি হবে, এটা অদক্ষেপ। এটা একটু মনে রাখতে হবে ভাই, তোমাদের যে বইয়ের যে বিক্রিয়াগুলো দেওয়া আছে এগুলো একটু মনে রাখতে হবে। এই অদক্ষেপ বললে আমরা এভাবে প্রকাশ করি, এটা হচ্ছে অদক্ষেপ। ঠিক আছে? তো এই যে যেহেতু অদক্ষেপ, এটা এটা কি হবে, এটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া, এটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। এগুলো একটু মনে রাখতে হবে, কয়েকটা বিক্রিয়া আছে, এগুলো একটু জাস্ট একটু মনে রাখতে হবে। এরপরে প্রশ্ন দেখো, শিল্পক্ষেত্রে NH3 উৎপাদন নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়। দেখো আমরা এই যে একটু আগে বিক্রিয়াটা দেখছি, কোথায় দেখছি, আমরা আগের পেজে দেখছিলাম। দেখো এই যে এখানে কোথায় গেল, দেখছিলাম তো একটু আগে, এই যে হলুদ যে বিক্রিয়াটা দেখো, এই যে বিক্রিয়াটা দেখো, N2 3H2 থেকে NH3 সৃষ্টি হয়েছে না, এই যেটা, এই যে বিক্রিয়াটা আমরা এখন এখানে লিখি, এই সেম বিক্রিয়াটাই বলছে এখানে। তাহলে কি বলছে এখানে, কোথায় গেল, এই যে শিল্পক্ষেত্রে NH3 উৎপাদন, এটা কোনটা হবে, N2+3H2 থেকে NH3 সৃষ্টি হয়েছে। তো এই যে বিক্রিয়া, এটার নাম একটা আছে, এটার নাম হইতেছে হেবার-বোস বিক্রিয়া। এটার নাম কি, এটার নাম হইতেছে হেবার-বোস বিক্রিয়া। এখন এই যে হেবার-বোস থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে। কি কি জিনিস জানতে হবে, এই যে হেবার-বোস বিক্রিয়াতে আমার একটা প্রভাবক কাজ করে, এই প্রভাবকটা কোনটা, আয়রন প্রভাবক কাজ করে। এবং এখানে কি আছে, তোমার একটা চাপ লাগে, সেই চাপের মানটা হইতেছে 200 থেকে 250 ATM চাপ প্রয়োজন হয়, এবং তাপমাত্রা লাগে, এই মানগুলা মনে রাখতেই হবে, এই মানগুলা মনে রাখতেই হবে। কতটুকু তাপমাত্রা লাগে, 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। এই বিক্রিয়াটা মনে রাখবা, বিক্রিয়াটা মনে রাখবা, আর এই তিনটা ডাটা মনে রাখবা। আর বিক্রিয়ার নাম কি, হেবার-বোস প্রক্রিয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা বিক্রিয়াগুলো। আচ্ছা, এরপরে দেখো নিচের প্রশ্নে কী বলছে, কোনটি অ্যালডিহাইড মূলক, কোনটি অ্যালডিহাইড মূলক। এই যে বন্ড OH কার্যকরী মূলক থাকলে কি হবে, এটা হবে অ্যালকোহল, অ্যালকোহল। আর যে বন্ড CO থাকলে সেটা হবে কিটোন, বন্ড CHO থাকলে এটা হবে অ্যালডিহাইড, আর বন্ড CH থাকলে এটা হবে অ্যাসিড। তাহলে প্রশ্নে কি বলছে, কোনটি অ্যালডিহাইড মূলক, এই যে গ নম্বরটা, বন্ড CHO থাকলে কি হবে, অ্যালডিহাইড মূলক হবে।
হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? বোঝা গেল প্রশ্ন কি বলছে? হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? দেখো ভাইয়া, তোমাদের বইয়ে কিন্তু দেওয়া নাই, তবে এই যে বিক্রিয়াটা আছে না, এই যে বলছে না হাইড্রোজেন পারঅক্সাইড, এখন হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত কি? H2O2। মনে রাখবা, হাইড্রোজেন পারঅক্সাইড মানে কি? H2O2। এটার উপস্থিতিতে প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা, এটা নাম আছে, আলাদা একটা নাম আছে, এটাকে বলা হয় খারাসের নীতি। খারাসের নীতি, ঠিক আছে? তো তিনি এই যে খারাস যে বিজ্ঞানী বা যিনি, যার নামে এটা করা হয়েছিল, তিনি কি বলছেন? তিনি বলছেন যে যেখানে মানে কম হাইড্রোজেন আছে সেখানে গিয়ে কী হবে? হাইড্রোজেনটা যুক্ত হবে। এখন কম হাইড্রোজেন মানে কি বোঝানো হয়েছে? দেখো এখানে প্রোপিন বলছে না, তো আমরা প্রোপিনটা আগে আঁকি। প্রোপিন CH3 CH ডাবল বন্ড CH2, এটাই তো প্রোপিন, এটা না? এটার সাথে কি হবে? HBr এর বিক্রিয়া, এবং কোনটার কিসের উপস্থিতিতে? হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে, H2O2। এখন দেখো, এই যে আমি যে বললাম কম হাইড্রোজেনে গিয়ে কি হবে? হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে আমি এখানে লিখি CH3 CH বন্ড CH2, মানে কি? একটা বন্ড ভেঙে গেছে, তাহলে একটা হাত বের হবে, আর এখানে একটা হাত বের হবে। এখানে কম হাইড্রোজেন কোনটা? দুইটার মধ্যে কম হাইড্রোজেন কোনটা? এটা কম হাইড্রোজেন না, এখানে একটা আছে, এখানে দুইটা আছে। তো খারাস তিনি কি বলছেন? তিনি বলছেন যে যেখানে কম হাইড্রোজেন সেখানে গিয়ে কি হবে? সেখানে গিয়ে হাইড্রোজেনটা যুক্ত হবে। যেখানে কম হাইড্রোজেন সেখানে গিয়ে কী হবে? হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে আমি হাইড্রোজেনটা বসাই, এই যে কম হাইড্রোজেনে, এখান থেকে হাইড্রোজেনটা কোথায় যাবে? এই যে এখানে যাবে। আর যে বিয়ারটা কোথায় যাবে? এখানে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে খারাসের মতে। তো দেখো এখানে কোথায় আছে, দেখো CH3 CH2। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি CH3 CH2 CH2 Br। এটা কোনটার সাথে মিলে দেখো তো? CH3 CH2 Br, দেখো খ নম্বরের সাথে কিন্তু মিলে যায়। তো এটা আমরা খারাসের নীতি মাধ্যমে আমরা কিন্তু এটা করতে পারি। আচ্ছা, তোমাদের বইয়ে এই বিক্রিয়াটা দেওয়া আছে, কিন্তু এই যে নামটা কিন্তু দেওয়া নাই, তো এই নামটা শুধু তোমাদের বললাম আর কি, এটা খারাসের নীতি। এরপরে প্রশ্ন কী বলছে দেখো, কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন তোমরা জাস্ট কয়েকটা মনে রাখবা। সবচেয়ে বেশি কোনটা আছে? এই যে বেনজিন, এই বেনজিনটা আছে C6H6, এটাকে বলে বেনজিন। আরেকটা আছে, জাস্ট এই যে বেনজিনগুলোকে দুইটা মিলাই দিবা, এটাকে বলা হয় নেফথালিন। এটার সংকেত মেবি C6H10। হ্যাঁ, তো এই যে এটা হইতেছে বেনজিন, এটা হচ্ছে নেফথালিন। তাহলে কোনটায় আছে কোনটা? এখানে কোনটা আছে? এখানে আছে হইতেছে তোমার বেনজিন। এরপরে প্রশ্নে কি বলছে দেখো, গ্যাসোলিনে কার্বন পরমাণুর সংখ্যা কত? গ্যাসোলিনে কার্বন পরমাণুর সংখ্যা কত? এগুলা এই যে মুখস্থ টাইপের যে প্রশ্ন আছে না তোমাদের, যে জীবাশ্ম অধ্যায়ে যে সামনের পার্টে পেট্রোলিয়াম গ্যাস নিয়ে এখানে এগুলো দেওয়া আছে, ঠিক আছে? সেখানে বলা আছে গ্যাসোলিনে কি 5 থেকে 10টা কার্বন পরমাণু থাকে। আচ্ছা, তো আমরা বাকিগুলো একটু জানার চেষ্টা করি, একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি। মনে করো আর কি আছে? আর আছে হইতেছে তোমার পেট্রোলিয়াম গ্যাস। এই যে পেট্রোলিয়াম গ্যাসে কতটা থাকে কার্বন সংখ্যা? 1 থেকে 4টা থাকে। এরপরে তোমার যে নেফথা, এই নেফথাতে কার্বন পরমাণু কয়টা থাকে? হইতেছে 7 থেকে 4টা। এরপরে হইতেছে কেরোসিন, এগুলো একটু ভাইয়া বারে বারে রিভিশন দিবা, তাহলে মনে থাকবে, ঠিক আছে? না হলে এটা খুবই কষ্ট। কেরোসিনে কতটি? 11 থেকে 16টি। এরপরে হইতেছে ডিজেল, এই ডিজেলে কতটি? ডিজেলে হইতেছে 17 থেকে 20টি। 17 থেকে 20টি। আরেকটা হইতেছে মোম, এই মোমে কতটি? মোমে হইতেছে 20 থেকে 30টি। আর রাস্তায় যে আমরা যে পিচ ব্যবহার করি না, এখানে কতটি থাকবে? 30টার বেশি হলে পিচ, ঠিক আছে? জাস্ট একটু মনে রাখবা। আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, 195 প্রশ্নে CH3 CH2 CH
ডাবল বন্ড CH2। বলো তো এই যৌগের নাম কি? এটার নাম হয়েছে বিউটিন। এটার সাথে Br2 বিক্রিয়া করছে এবং X একটা যৌগ সৃষ্টি হয়েছে। উদ্দীপকের হাইড্রোকার্বনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণ দ্বারা জারিত করলে কী ধরনের যৌগ সৃষ্টি হবে? দেখো এই যে বিউটিনকে আমি যদি জারিত করি, এটা একটু মনে রাখবা, বিক্রিয়াটা দেখাইতেছি না, এটা তোমাদের সৃজনশীলে বিক্রিয়াটা আসে, এটা হবে তোমার গ্লাইকল, বা এটাকে এই যে গ্লাইকল না বলে এটাকে আর একটা নাম আছে, এটার নাম হইতেছে বিউটেন 1,2 ডাইল। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের যে কি বলে অসম্পৃক্ততার পরীক্ষাতে তোমরা এগুলো পাবা। আচ্ছা, এর 196 প্রশ্ন কী বলছে দেখো, কি বল, এটার নাম কি? এটার নাম হইতেছে সোডিয়াম প্রোপানয়েট এবং এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, আর একটা X যৌগ সৃষ্টি হয়েছে এবং সোডিয়াম কার্বনের যৌগ সৃষ্টি হয়েছে। X যৌগটি কি? তার আগে বলো এই যে বিক্রিয়া, এটার নাম কি? এটা হচ্ছে সবচেয়ে একটা বিখ্যাত বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন আমরা কি জানি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে বিক্রিয়কে যতটা কার্বন সংখ্যা থাকবে উৎপাদে তার চাইতে একটা কার্বন সংখ্যা কম যৌগ সৃষ্টি হবে, তাই না? তো দেখো আমার বিক্রিয়কে আমার কয়টা কার্বন আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে আমার উৎপাদে কয়টা কার্বন সৃষ্টি হবে? 2 কার্বনের অ্যালকেন সৃষ্টি হবে। তাহলে তুমি 2 কার্বনের অ্যালকেনে বসাই দাও, কোনটা হবে? CH3 বন্ড CH3। তাহলে এক যৌগটা কোনটা হবে ভাইয়া? ইথেন। কোথায় আছে দেখো? C2H6, ক নম্বরে কিন্তু দেওয়া আছে C2H6। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্ন কি বলছে দেখো, ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে? 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। তো আমরা তোমাদের বইয়ে আর গুরুত্বপূর্ণ কী কী দেওয়া আছে সেগুলো একটু জেনে নেই। দেখো, যদি বলে ফরমালিন, ফরমালিন বললে ফর্মালডিহাইডের ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কী বলে? ফরমালিন বলে। আর যদি বলে ভিনেগার, এই যে আমরা যে ভিনেগার যে ইউজ করি আচারে, বিভিন্ন জিনিসে, তো এই যে ভিনেগারটা হইতেছে তোমার ইথানোয়িক অ্যাসিডের ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। ঠিক আছে, এই তিনটা জিনিস একটু মনে রাখবা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ইথিন হতে ইথেন উৎপন্নকালে কোনটি উৎপন্ন হয়? ভাই দেখো, এই ইথিনটা কি একটা অ্যালকিন না? অ্যালকিন তো। তো যখন আমরা অ্যালকিন থেকে যখন অ্যালকেন সৃষ্টি করি তখন আমাদের কি প্রভাবক থাকে? নিকেল প্রভাবক থাকে এবং তাপমাত্রা কতটুকু থাকে? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাই না? তো এখানে কোন প্রভাবক ব্যবহার করা হয়? নিকেল প্রভাবক ব্যবহার করা হয়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, প্লাস্টিক শিট তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়? প্লাস্টিক শিট তৈরিতে পলিথিন ইউজ করা হয়। এছাড়াও শুধু প্লাস্টিক শিট না, এই যে আমাদের যে প্লাস্টিক যে ব্যাগগুলো আছে, প্লাস কি, প্লাস হইতেছে তোমার যে প্লাস্টিক যে ব্যাগগুলো আছে, এই প্লাস্টিক ব্যাগগুলো তৈরিতে কী ব্যবহার করা হয়? পলিথিন ইউজ করা হয়। তাহলে পলিপ্রোপিন কোথায় ইউজ করা হয়? পলিপ্রোপিন ইউজ করা হয় এই যে প্লাস্টিক যে রশি আছে, এই যে রশি আছে প্লাস্টিক রশি, এরপরে যে প্লাস্টিক যে বোতলগুলো আছে, এগুলাতে তোমার পলিপ্রোপিন ইউজ করা হয়। নাইলন কোথায় ইউজ করা হয়? এই যে কৃত্রিম কাপড় আছে না, কৃত্রিম কাপড় আছে, এরপরে যে ব্রাশ আছে, এগুলাতে নাইলন ব্যবহার করা হয়। আর পিভিসি কোথায় ইউজ করা হয়? পিভিসি ইউজ করা হয় পানির পাইপ, এই যে আমাদের যে পানির যে পাইপগুলো আছে, এই পানির পাইপগুলোতে পিভিসি ইউজ করা হয়।
এই পানির পাইপগুলোতে পিভিসি ইউজ করা হয়। এরপরে আছে আরেকটা তোমাদের জিনিস আছে তোমাদের বইয়ে, এটাও একটু লিখে রাখো, টেফলন। এই টেফলনটা এই যে টেফলনটা কোথায় ইউজ করা হয়? এই টেফলনটা ইউজ করা হয় তোমার ননস্টিক পাত্র, ননস্টিক পাত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখবো। আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ যে প্রশ্ন 200 নম্বর প্রশ্নে কী বলছে দেখো, C3H6 নাকি C3H6 না সরি C3H8, C3H8 মানে কি? মানে হইতেছে প্রোপেন। এটার সাথে যখন ক্লোরিন যখন সূর্যের আলোর সাহায্যে উপস্থিতিতে বিক্রিয়া করে তখন এ সৃষ্টি হয় প্লাস HCl সৃষ্টি হয়। এ যৌগের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের বিক্রিয়ায় কোন যৌগটি উৎপন্ন হবে? তাহলে চলো আমরা প্রথম বিক্রিয়াটা আগে একটু দেখি যে কি বলছে। C3H8, এটাকে কি লিখতে পারি? CH3 CH2 CH3, এটার সাথে যখন HCl বিক্রিয়া করবে সূর্যের আলোর উপস্থিতিতে CH3 CH2 CH2Cl সাথে HCl। ঠিক আছে, এখন কি বলছে দেখো, এই যে যৌগটা যে সৃষ্টি হয়েছে এটার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। তাইলে দেখো এখন এটার সাথে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের যখন জলীয় দ্রবণ দিব, NaOH এর যখন জলীয় দ্রবণ দিব, মানে কি ভাই, জল দিলে নল সৃষ্টি হয় না, তা কী হবে? অ্যালকোহল সৃষ্টি হবে। CH3 CH2 CH2OH, এই যে অ্যালকোহল সৃষ্টি হলো, মানে কি এটার নাম কি? প্রোপানল। তাহলে দেখো প্রোপানল সৃষ্টি হয়েছে। তাহলে দেখো প্রশ্নে কি বলছে, অপশনে প্রোপানল, প্রোপানেল, প্রোপিন, প্রোপানোয়িক অ্যাসিড, কোনটা হবে? প্রোপানল সৃষ্টি হবে। তো ভাইয়া এরই মাধ্যমে আমরা আমাদের এই যে ক্লাস 10 পিসিবি অফলাইন এক্সামের 200টা প্রশ্ন একেবারে সবগুলা ব্যাখ্যা সহ সমাধান দিয়ে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে, তোমরা যারা এতক্ষণ ক্লাসটা দেখছো, ধন্যবাদ সবাইকে। দেখা হবে তোমাদের সাথে আরও নতুন একটা পরীক্ষাতে